দরদালান উপসর্গ দর এর ব্যবহারটা আমরা দেখব। দরদালানের ক্ষেত্রে আমরা দেখছি যে উপসর্গ হচ্ছে দর এখানে, আর যে দালান, দালান কি বোঝাচ্ছে? যে ভবন বোঝাচ্ছে। তাহলে দর যখন যুক্ত হচ্ছে তখন হচ্ছে দর দালান। এবং দর দালান দিয়ে আসলে কি বোঝাচ্ছে? মধ্যস্থ। কিভাবে মধ্যস্থ বোঝায়? ধরুন একটি বাড়ি আমরা যদি এখানে চিন্তা করি যে এরকম একটি বাড়ি, তো এরকম যখন আমরা বাড়ি এরকম নির্মাণ করি, তো দেখা যাচ্ছে যে তো বাড়ির এরকম সাইডে বা পাশে বা দোতলায় এরকম একটা দেখা যাচ্ছে রাউন্ড একটা কি বারান্দার মতো থাকে, তাই তো? এই যে বারান্দার মতো থাকে, এই যে করিডোর থাকে, সেটি হচ্ছে মধ্যস্থ। আবার ধরেন যে এখানেও থাকতে পারে, এরকম একটা বারান্দা থাকতে পারে। বা আবার ধরুন যে অনেক বড় যেসব বাড়ি রয়েছে, অনেক বড় বড় ভবন থাকে, সেখানে এরকম তারপরে সিটিং এর জন্য একটি গ্যালারি থাকে। তাহলে গ্যালারি গ্যালারি তারপর দেখা যাচ্ছে যে বারান্দা বা করিডোর, করিডোর যখন বলছি, এই বিষয়গুলোকে দিয়ে দরদালানকে বোঝানো হচ্ছে। একটা বাড়ি যেখানে রয়েছে, আবার ধরুন যে এখান থেকে যে একটা এরকম ছাদের মতো গেল, গিয়ে এইদিকে গেল, যখন এরকম যাচ্ছে দেখা যাচ্ছে যে এখানে খুঁটি দিয়ে এরকম একটা ছাদ তৈরি করা হয়েছে। তো দেখা যাচ্ছে যে এরকম যদি থাকে, তো এই যে এদিক দিয়ে একটা রাস্তা রয়েছে, এদিক দিয়ে যখন যাচ্ছে মানুষ অন্য একটা জায়গায় যাচ্ছে, তাহলে একটা বাড়ির অংশ, একটা বাড়ি বা দালান বা ভবনের অংশ, যেটি করিডোর বা বারান্দাকে বোঝাচ্ছে, যেটি আসলে এটির মধ্যস্থ, এটি আলাদা বিচ্ছিন্ন নয়। অর্থাৎ যখন বাড়ি করা হয় গ্রামের মধ্যে, তখন দেখবেন যে সামনে দিয়ে একটা বারান্দার মতো বা করিডোর যাওয়ার জায়গা, সেটি কিন্তু যুক্ত করা থাকে। তাহলে সেটি কিসের সাথে যুক্ত করা থাকে? দালানের সাথে বা ভবনের সাথে যুক্ত করা থাকে। এই যে ভবন বা দালানের সাথে যুক্ত করা থাকছে, সেটিকে বলা হচ্ছে যে দরদালান। তাহলে দরদালান দিয়ে বোঝাচ্ছে যে গ্যালারি, বারান্দা বা করিডোর, এই বিষয়গুলো। ফলে এখানে খুব সুস্পষ্ট যে এটি আসলে কোন অর্থ প্রকাশ করছে। যখন দর আমরা এখানে প্রয়োগ করছি, দর উপসর্গ, তখন এই যে দালানের সাথে সে রিলেশন তৈরি করছে বা দালানের সাথে সে সম্পর্কিত হয়ে যাচ্ছে, এবং তাই এটি কিন্তু এটির অংশ বা মধ্যস্থ বিষয়। এটির কি অংশ বা মধ্যস্থ? এখানে আমাদের বইয়ে মধ্যস্থ শব্দটি দিয়েছে, কিন্তু মধ্যস্থ মানেই যে শুধু যে একটা শব্দই হবে তা না, এর অংশ কিন্তু এটি হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে থাকতে পারে পরীক্ষায় মধ্যস্থ, কিন্তু মধ্যস্থ না থাকলে কি বোঝাচ্ছে? যে এর অংশ যুক্ত সেটিও কিন্তু থাকতে পারে। কারণ একটা শব্দের কিন্তু অনেক ধরনের সমার্থক শব্দ থাকে, সেটিও আমরা জেনে থাকি। ফলে শুধুমাত্র মধ্যস্থ বললে যে মধ্যস্থই থাকবে তা তো না, তার সমার্থক শব্দও থাকতে পারে। ফলে মধ্যস্থ এখানে ব্যবহৃত হয়েছে ঠিক আছে, কিন্তু এটি দিয়ে কি বোঝা যাচ্ছে? যে এটি আসলে এই যে ব্যালকনি, আমরা দেখাচ্ছে যে হাই রাইজ বিল্ডিং 3 তলা 4 তলা 5 তলা 10 তলা প্রত্যেকটা দেখাচ্ছে ভবন বা ফ্ল্যাটের সামনে কিন্তু কি আলাদা করে একটা শেপ থাকে, ছোট বারান্দা থাকে, সেটা রাউন্ড থাকে, বা দেখাচ্ছে যে রেক্টাঙ্গেল থাকতে পারে। যেভাবেই থাকুক না কেন, সেটি কিন্তু সেই দালান বা ভবনের অংশ। ফলে দর দালান বলতে আমরা বুঝতে পারছি যে মধ্যস্থ। এরপর আমরা আরেকটি উদাহরণে যাব, সেটি আমরা এখন দেখব যে সেটি কি বলছে। দর কাঁচা, দর কাঁচা, দর যোগ কাঁচা, তাহলে হচ্ছে দর কাঁচা। দর কাঁচা দিয়ে কি বোঝাচ্ছে? যে সামান্য। কেন সামান্য সেটি আমরা দেখব। দর কাঁচা কেন সামান্য? দেখুন যে
একটি উদাহরণ লিখব যে দর কাঁচা আম কিনবে না। দর কাঁচা আম কোনটি? দেখা যাচ্ছে যে একটা আম যদি আমরা এখানে দেখাচ্ছে যে ধরা যাক এটা একটা আম, তাহলে এই যে আমটি আমরা এখানে আঁকলাম, তাহলে এরকম আম যদি থাকে, সেই আমটি দেখা যাচ্ছে যে বাইরে থেকে মনে হচ্ছে পাকা, কিন্তু আসলে ভেতরে কি, ভেতরে কাঁচা শক্ত, ভেতরে কাঁচা এরকম শক্ত। ফলে বাইরে বাইরে পাকা কিন্তু ভেতরে শক্ত। কি বোঝাচ্ছে? যে দর কাঁচা আম অর্থাৎ সামান্য পরিমাণ, সেটি আসলে বোঝাচ্ছে। কেন সামান্য বোঝাচ্ছে? যে এটি আসলে পুরোপুরি কাঁচাও নয়, পুরোপুরি পাকাও নয়। তাহলে পুরোপুরি কাঁচাও নয়, পুরোপুরি পাকাও নয়। এই যে আধা পাকা, আধা পাকা, আধা পাকা অর্থ হচ্ছে এটি কিছুটা কাঁচা, তাই তো? আধা পাকা মানে কি? পুরোপুরি পাকা নয়, তার মানে কিছুটা কাঁচা রয়েছে। তাহলে দর কাঁচা বলতে বোঝাচ্ছে যে সামান্য, সামান্যতাকে বোঝাচ্ছে। অর্থাৎ পুরোপুরি এটি পাকাও নয়, আবার পুরোপুরি কাঁচাও নয়, ভিতরে শক্ত মতো করে রয়েছে। ফলে দর দালান যখন বলছি, তখন সেটি বারান্দা, ব্যালকনি বা করিডোর সেটিকে বোঝাচ্ছে, এবং সেক্ষেত্রে সেটি মধ্যে বা অংশে, মধ্যস্থ বা অংশকে নির্দেশ করছে। কিন্তু যখন আমরা বলছি দর কাঁচা, তখন সেটি আবার সামান্য তাকে বোঝাচ্ছে। কেন? কারণ সেটি পুরোপুরি পাকাও নয়, পুরোপুরি কাঁচাও নয়, অর্থাৎ আধা পাকা আধা কাঁচা, এই বিষয়টিকে দর কাঁচা বোঝাচ্ছে। তাহলে দর কাঁচা আম হতে পারে, দর কাঁচা কাঁঠাল হতে পারে, দর কাঁচা ধরুন যে আপনি সবজি রান্না করছেন, এখন সবজি রান্না করছেন, সেখানে যদি দেখাচ্ছে সিদ্ধ হয় নাই বা কিছুটা সিদ্ধ হয়েছে, তাহলে আমরা কি বলতে পারি? যে দর কাঁচা সবজি, ঠিক আছে? বা দরকাচা আলু, দরকাচা পেঁপে, এরকম অনেক কিছুই হতে পারে। দরকাচা মানে পুরোপুরি সিদ্ধ নয়, আধা সিদ্ধ বা পুরোপুরি পাকা নয়, সেই বিষয়টা হচ্ছে দরকাচা। ফলে এটি সামান্য বিষয়কে নির্দেশ করছে। এরপর আমরা আরো উদাহরণ দেখব যে দরকাচা, দর দিয়ে আমরা দেখলাম, দর দিয়ে আমরা যখন দেখছি, এরপর কি থাকছে? যে দু, এবং এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এক্ষেত্রে পাচ্ছি দূর বা দুষ, দূর দুষ, এটি আসবে শব্দ গঠনের ক্ষেত্রে। আমরা দেখব যে দু যোগ শাসন, দু যোগ শাসন, ফলে দুঃশাসন। দুঃশাসন যখন বলছি, তখন বোঝাচ্ছে মন্দ বা খারাপ, মন্দ বা বাজে, বাজে শাসনকে বোঝাচ্ছে। দুঃশাসন কখন? দেখুন, শাসন শব্দটি যখন বলছি, সেটি যদি শাসন হয়, শাসন, তাহলে শাসন দুই ধরনের হতে পারে। সুশাসন, দেখা যাচ্ছে যে এখান থেকে যদি আমরা এভাবে চিন্তা করি, পুরোটা হচ্ছে শাসন, তাহলে এইটুক যদি দুঃশাসন বলি, দুঃশাসন, এটুক কি হবে? এটা হবে সুশাসন, সুশাসন। তাহলে সুশাসন, সু মানে ভালো, তাহলে সুশাসন বা গুড গভর্নেন্স, সুশাসন মিলে যখন এবং দুঃশাসন মিলে একটা শাসন, পুরোটাকে আমরা কি বলছি?
যে শাসন, তাহলে এর দুটো অংশ এখানে আমরা পাচ্ছি, একটি হচ্ছে সুশাসন আর একটি হচ্ছে দুঃশাসন। ফলে দুঃশাসন যখন বলছি তখন কিন্তু সে আলাদা হয়ে যাচ্ছে, এবং দুঃশাসন দিয়ে কি বোঝাচ্ছে, ভালো বিষয়কে বোঝাচ্ছে? মোটেও নয়, সেটি মন্দ শাসন বা মন্দ ব্যবস্থাকে বোঝাচ্ছে, যে ব্যবস্থা আসলে মানুষের ক্ষতি করছে, যে ব্যবস্থা মানুষকে ভালো কিছু দিচ্ছে না, সেটিকে আমরা বলছি যে দুঃশাসন। তাহলে এখানে দুর্যোগ শাসন, তাহলে এখানে উপসর্গ আমরা পাচ্ছি দু, আর এরপর র দিয়ে আমরা পাচ্ছি দুর্যোগ মূল্য, দুর্যোগ মূল্য, দুর্যোগ দুর্মূল্য। তাহলে দুর্মূল্য হচ্ছে দুর্যোগ মূল্য, দুর্মূল্য। আর দুর্মূল্য যখন বলছি তখন সেটি অধিককে বোঝাচ্ছে, সেটি অধিককে বোঝাচ্ছে। দুর্মূল্য কেন বলা হচ্ছে? যেমন আজকাল আজকাল স্বর্ণ দুর্মূল্য দুর্মূল্য হয়ে গেছে। দেখুন, আজকাল স্বর্ণ দুর্মূল্য হয়ে গিয়েছে। দুর্মূল্য কখন বলছি, কেন বলছি? দুর্মূল্য মানে অধিক অধিক মূল্যবান, অধিক মূল্য, অধিক মূল্য হয়ে যাচ্ছে। কারণ কি? এটি হাতের বা নাগালের বাইরে চলে গিয়েছে। মানে সবার অনেকটাই, এখানে আরেকটি শব্দ লিখি, অনেকটাই হাতের বা নাগালের বাইরে চলে গেছে। কারণ এটি সবার রেঞ্জের মধ্যে নাই, যে বিষয়টি সবার রেঞ্জের মধ্যে, আয়ত্তের মধ্যে নেই, সেটি তো দুর্মূল্য। কারণ স্বর্ণের ভরি কিন্তু প্রায় 2 লাখ, 2 লাখের উপরে চলে গিয়েছিল, এখন 2 লাখের কাছাকাছি। তাহলে একজন সাধারণ মানুষ কি স্বর্ণ কেনার ক্ষমতা রাখে? 2-1 ভরি বা 3 ভরি, যারা দিন আনে দিন খায় তাদের পক্ষে সম্ভব নয়। যারা যে দারিদ্র সীমার নিচে বসবাস করে তারা কিন্তু স্বর্ণের এই যে দাম মূল্য, তার কাছে সেটি দুর্মূল্য একটি বিষয়। ফলে দুর্মূল্য বোঝাচ্ছে যে অধিক মূল্যকে। তাহলে এখানে আমরা পাচ্ছি দুর্মূল্য, দুষ্প্রাপ্য, এরপরে আমরা পাচ্ছি দুষ্প্রাপ্য, দুষ্প্রাপ্য। দুষ্প্রাপ্য কথাটির অর্থ আমাদের আগে বুঝতে হবে। দুষ্যোগ প্রাপ্য, দুষ্প্রাপ্য, দুষ্যোগ প্রাপ্য। দুষ্প্রাপ্য হচ্ছে অল্প, দুষ্প্রাপ্য মানে অল্প। দেখা যাচ্ছে দুষ্প্রাপ্য, দুষ্প্রাপ্য যখন আমরা বলছি, যা সহজে, দুষ্প্রাপ্য কথাটির অর্থ কি? যা সহজে পাওয়া যায় না। খেয়াল করুন যে দুষ্প্রাপ্য অর্থ হচ্ছে যা সহজে পাওয়া যায় না। প্রাপ্য মানে কি? প্রাপ্য মানে যা পাওয়া যায়। দেখা যাচ্ছে দুষ্প্রাপ্য যখন সেটি পাওয়া যাচ্ছে না, কঠিন, যেমন এই যে দুর্ভিক্ষের সময়ে কিন্তু চাল ডাল সবকিছুই দুষ্প্রাপ্য হয়ে যায়। তাহলে দুষ্প্রাপ্য বোঝাচ্ছে যেটি আসলে আমাদের সাধারণের বাইরে, চিন্তার বাইরে, বা ধারণ ক্ষমতার বা ক্রয় ক্ষমতার বাইরে। আবার আরেকটি বিষয় রয়েছে যে ক্রয় ক্ষমতার মধ্যেও থাকতে পারে, কিন্তু সেটি আসলে ফুরিয়ে গেছে, শেষ হয়ে গিয়েছে।
যেটি আসলে স্টক নেই। যেমন বিভিন্ন রকম মূল্যবান ধাতু রয়েছে, সেগুলো কিন্তু দুষ্প্রাপ্য ধাতু, সেগুলো কি সহজে পাওয়া যাবে? যেমন ইট বালু সিমেন্ট যেরকম পাওয়া যায়, সেরকম কি হীরার খনি বা হীরা স্বর্ণ সেরকম পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে দুষ্প্রাপ্য হচ্ছে যা সহজে পাওয়া যায় না। অর্থাৎ দুষ যখন ব্যবহার করছি, উপসর্গ দু ব্যবহার করছি, তখন সেটি অল্পকে নির্দেশ করছে। কারণ এরপরে দেখুন একটা শব্দ রয়েছে প্রাপ্য, অর্থাৎ যার প্রাপ্যতার স্বল্প রয়েছে, পাওয়ার প্রাপ্যতার স্বল্পতা। আচ্ছা, স্বল্পতা অর্থাৎ যেটি সহজে পাওয়া যাচ্ছে না সেটি হচ্ছে দুষ্প্রাপ্য। ফলে আমরা এখানে কি পাচ্ছি যে অল্প, এখানে ব্যবহারটা অল্পকে বোঝাচ্ছে। তারপর আমরা আরো যদি দেখি যে দুর্দিন, দুর্দিন যখন বলছি দুর্দিন, দুর্দিন তাহলে মন্দ। এখানে একটা বাক্য লিখব, বাবা চাকরি থেকে অবসরের পর, চাকরি অবসরের পর থেকে আমাদের দুর্দিন দুর্দিন যাচ্ছে। খেয়াল করতে হবে যে বাবা চাকরির অবসরের পর থেকে আমাদের খুব দুর্দিন যাচ্ছে। অর্থাৎ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা, যিনি একটি জব করতেন, যদি সেটি প্রাইভেট জব হয়, এবং সেখান থেকে তিনি যখন রিটায়ার করেছেন, অবসরে গিয়েছেন, তখন তার পরিবারে দেখা যাচ্ছে যে দুঃসময় বা বাজে সময় যাচ্ছে। দুর্দিন দিয়ে সেই মন্দ দিনকে, মন্দ অবস্থাকে বুঝাচ্ছে। ফলে দুর্দিন দিয়ে এখানে আমরা বুঝতে পারছি যে এটি মন্দ মন্দ দিন বা অবস্থা। আশা করি আমরা ধরতে পেরেছি। ফলে দূর যখন আমরা ব্যবহার করছি, তখন দিন এর সাথে যখন সে যুক্ত হচ্ছে, এটি উপসর্গ যখন এই শব্দের সাথে যুক্ত হচ্ছে, তখন আমরা পাচ্ছি দুর্দিন, এটি হচ্ছে মন্দ। ফলে এখানে কি স্পষ্ট আমরা করছি উদাহরণের মাধ্যমে, যে বাবা চাকরি অবসরের পর থেকে আমাদের দুর্দিন যাচ্ছে। অর্থাৎ বাবা চাকরি অবসর নেওয়ার পর থেকে আমাদের বাজে বা মন্দ দিন যাচ্ছে। এখানে বাজে বা মন্দ দিন বলতে কি বোঝাচ্ছে? যে অভাবের অবস্থা বোঝাচ্ছে। অভাব যাচ্ছে, অভাব সেটিকে কিন্তু নির্দেশ করছে। আশা করি আমরা বুঝতে পারছি। তারপর আমরা আরেকটি উপসর্গ দেখব, যে না দিয়ে। তাহলে না যোগ লায়েক, তাহলে সক্ষম। নালায়েক, নালায়েক, নালায়েক দিয়ে কি বোঝাচ্ছে? যে লায়েক অর্থ হচ্ছে সক্ষমতা, সক্ষমতা বা সামর্থ্য, ইংরেজিতে বলি ক্যাপাবিলিটি। তাহলে সামর্থ্য বা অ্যাবিলিটি, অ্যাবিলিটি যখন আমরা বলছি, তাহলে সক্ষমতা মানে কি? যে তার একটা কাজ করার
যে সামর্থ্য বা শক্তি সেটি রয়েছে। যার শক্তি আছে সে তো পূর্ণ। ধরুন যে এই যে এটি যদি একটি লোহার বিষয় হয়, এটিকে যদি তোলার সামর্থ্য থাকে, শক্তি থাকে, তাহলে আমরা কি বলবো যে সে ক্যাপেবল বা সক্ষম। আর যদি না থাকে তাহলে সে অক্ষম বা সামর্থ্যবান নয়। ফলে না লায়েক যখন বলছি তখন এটি অর্থ দাঁড়াচ্ছে সক্ষম নয়, সক্ষম নয়, কোনো কাজ করতে সে সক্ষম নয়, আনফিট। তাহলে এই যে তার যে সক্ষমতা নেই বা সামর্থ্য নেই, সামর্থ্যহীনতা, এই যে তার সামর্থ্যহীনতা, সেটিকে যখন আমরা প্রকাশ করছি তাহলে আমরা এখানে কি পাচ্ছি, যে তার মানে কিন্তু সে পূর্ণ নয়, তার একটা ঘাটতি রয়েছে। ধরুন যে একটা গ্লাস, এই গ্লাসটা যদি এখানে যদি এরকম জল থাকে, তাহলে কি এটিকে কি বলা যাবে? এটি কি পূর্ণ বলা যাবে? এই গ্লাসটাকে কি পূর্ণ বলা যাবে? এই গ্লাসটাকে পূর্ণ বলা যাবে না। তার মানে এখানে কিন্তু অপূর্ণতা রয়েছে, এই গ্লাসের কি রয়েছে? অপূর্ণতা রয়েছে, অপূর্ণতা রয়েছে। সে যখন এই পর্যন্ত আসবে তখন এখানে বলবো যে জলের অপূর্ণতা রয়েছে। ফলে এই পর্যন্ত যদি সে আসতো তাহলে তাকে বলা হতো যে সে পূর্ণ বা পূর্ণতা লাভ করেছে, সে পূর্ণ। এই যে আমরা বলছি যে পূর্ণতা রয়েছে বা পূর্ণ, সেটি আসলে কি প্রকাশ করছে? যে তার যে অল্প, তার যে ঘাটতি, সেই ঘাটতিটাকেই কিন্তু এখানে তুলে ধরছে। দেখুন যে জলের অপূর্ণতা এখানে রয়েছে, এই পর্যন্ত হচ্ছে জল পূর্ণ, বাকিটুকু হচ্ছে অপূর্ণ। ফলে এখানে আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি যে অপূর্ণ অর্থবোধকতাটা বোঝাবে যে অপূর্ণ। তার মানে কি, যদি লায়েক হতো, এটি হচ্ছে লায়েক হচ্ছে পূর্ণ, পূর্ণ মানিত সক্ষম বা সামর্থ্যবান, আর অপূর্ণ মানে হচ্ছে সামর্থ্যহীন। ফলে এখানে সুস্পষ্ট যে নালায়েক হচ্ছে অপূর্ণ বা সামর্থ্যহীন বা ইনক্যাপেবল। এরপর আমরা দেখব যে না দিয়ে আরেকটি দেখব যে না যোগ হক। না হক, এটা হচ্ছে নেতিবাচক অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে না হক হক কি? আর হক তো অধিকারের সাথে সম্পৃক্ত, যে কোনো একটা বিষয়ে তার একজনের বা যে কোনো একজন মানুষের হক আছে, অধিকার রয়েছে। না হক তার মানে এখানে না দিয়ে নেতিবাচক যে অর্থকে প্রকাশ করছে, যে হক নেই বা অধিকার নেই। ফলে না দিয়ে আমরা দুটি উপসর্গ এখানে দেখলাম। একটি হচ্ছে না লায়েক অর্থাৎ সক্ষম নয়, তার মানে সে অপূর্ণ, এই অপূর্ণ অর্থকে প্রকাশ করছে নালায়েক। আর না হক দিয়ে যখন আমরা বলছি তখন সে কি বোঝাচ্ছে? যে নেতিবাচক যে বিষয়টি সেটিকে প্রকাশ করছে। এরপর আমরা দেখব যে নিদারুণ। উপসর্গ হচ্ছে নি যোগ দারুণ। একটি বাক্য লিখলে আমরা স্পষ্ট হব। নিদারুণ, এটা হচ্ছে অতিশয়, এটাকে তীব্র বলা যাবে বা তীব্র। যেমন তিনি
নিদারুণ দুঃখ কষ্টে আছেন। তিনি নিদারুণ দুঃখ কষ্টে আছেন। নিদারুণ মানে কি? দেখা যাচ্ছে অতিশয় বা অতি, প্রথমত হচ্ছে অতি বলতে পারি, তারপর বলতে পারি অতিশয় বা তীব্র বা খুব বলতে পারি। মানে তিনি নিদারুণ দুঃখ কষ্টে আছেন। ফলে নি যখন ব্যবহার হচ্ছে তখন সে এই অতিশয়কে অর্থকে প্রকাশ করছে। ফলে নিদারুণ যখন এখানে আমরা বলছি সেটি কি দাঁড়াচ্ছে, যে তিনি নিদারুণ দুঃখ কষ্টে রয়েছেন, অর্থাৎ তিনি অতিশয় বা খুব বা তীব্র দুঃখ কষ্টের মধ্যে রয়েছেন। ফলে নিদারুণের নি একটি উপসর্গ যেটি অতিশয় বা তীব্রতাকে প্রকাশ করছে। এরপর আমরা আরো দেখতে পারি যে নিখাদ, হ্যাঁ নিখাদ, নি যোগ খাদ, তাহলে এটি দাঁড়াচ্ছে হচ্ছে নিখাদ। নিখাদ মানে কি? নিখাদ মানে নেই এমন, কি নেই, খুঁত নেই, তার মানে কি যার কমতি নেই, তাই না? যেমন তিনি নিখাদ স্বর্ণ কিনে এনেছেন। তিনি নিখাদ স্বর্ণ কিনে এনেছেন। এই যে তিনি নিখাদ স্বর্ণ কিনে এনেছেন, নিখাদ দিয়ে বোঝাচ্ছে যেটি আসলে কোনো খাদ নেই বা যেটির কোনো কমতি নেই। অর্থাৎ এরকম আমরা বলে থাকি যে তিনি আপাদমস্তক বা নিখাদ ভদ্রলোক, অর্থাৎ যে ভদ্রতার মধ্যে তার যে ভালো লোক, আমরা বলে থাকি তিনি নিখাদ ভালো লোক। এই যে ভালো লোক অর্থাৎ তার মধ্যে কোনো খারাপ কিছু নেই, তার চারিত্রিক বৈশিষ্ট্য বা চলাফেরা আচার আচরণ এই সব কিছুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি খুব ফিট। ফলে নিখাদ মানে বোঝাচ্ছে যে কমতি নেই বা কোনো ধরনের খুঁত নেই। খুঁত কিরকম? যে স্বর্ণ যখন দেখা যাচ্ছে কোনো অলংকার বানানোর জন্য ব্যবহৃত হয় সেখানে কিন্তু খাদ দেওয়া হয়, নইলে দেখা যাচ্ছে অর্নামেন্টস বা অলংকার বানানো অনেক কঠিন হয়ে যায়। যদি পুরোপুরি শুধু স্বর্ণ দিয়েই বানানো হয় তাহলে সেখানে কিছু খাদ থাকে, এবং যে স্বর্ণটা আবার খাদবিহীন থাকে, যেমন গলিয়ে ফেলা হয় যখন, সেখান গলিয়ে ফেলা হলে যে এর সাথে যে মিশ্রণ থাকে অন্য মিশ্রণ, সেটিকে যদি আলাদা করে ফেলা হয় তখন কিন্তু নিখাদ স্বর্ণটা পাওয়া যায়। তাহলে নিখাদ মানে হচ্ছে যেটির মধ্যে কোনো ভেজাল নেই, যেটির মধ্যে কোনো অন্য কোনো কিছুর মিশ্রণ নেই, সেটি হচ্ছে নিখাদ। তাহলে তিনি নিখাদ ভালো লোক, অর্থাৎ যার মধ্যে কোনো খারাপ গুণ নেই, সেটির ক্ষেত্রে বোঝানোর জন্য আমরা এরকম বলে থাকি যে তিনি নিখাদ ভদ্রলোক। এরপর আমরা দেখব যে নি দিয়ে নির হচ্ছে নির বা নিশ। ফলে এখানে আমরা বলছি নিঃশেষ। নিঃশেষ মানে কি? পুরোপুরি। নিঃশেষ পুরোপুরি বোঝাচ্ছে। তাহলে এখানে পুরোপুরি কিভাবে বোঝাচ্ছে? দেখুন যে এই যে 4, একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে পাবো যে 2 দিয়ে এখানে পাচ্ছি 4। তাহলে এখানে যে আমরা এই যে আর কিছু পাচ্ছি না, এখানে 0 বা এখানে একবারে শেষ হয়ে গেল। তার মানে কি 4 এখানে নিঃশেষে বিভাজ্য। আমরা বলি কি নিঃশেষ
শেষে বিভাজ্য। এই যে বলছি নিঃশেষে বিভাজ্য, এটি কেন বলছি? যে সে আসলে পুরোপুরি তাকে ভাগ করা হচ্ছে, 2 গুণন 2 সমান সমান 4, কিন্তু 5কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তখন কিন্তু সে নিঃশেষে বিভাজ্য না। 2 দুগুণে 4, এখানে থাকতেছে 1, তার মানে কিন্তু নিঃশেষে বিভাজ্য না, এখানে নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ নিঃশেষ বলতে বোঝাচ্ছি যে পুরোপুরি, যখন মানে উপসর্গটা শেষ, শেষ মানেই তো শেষ, শেষ মানেই তো একেবারে সমাপ্তি বোঝাচ্ছে, কিন্তু নিঃশেষ যখন বলা হচ্ছে তখন একেবারে পুরোপুরি বোঝাচ্ছে, মানে আর কোনো এখানে উপায় নাই, একেবারেই সে বিভাজ্য হয়ে যাচ্ছে বা একেবারেই সে শেষ, সেটিকে আমরা বলছি যে নিঃশেষ, নিঃশেষে। তাহলে নি যখন এখানে ব্যবহার হচ্ছে তখন সেটি পুরোপুরি এই বিষয়ে এই অর্থকে প্রকাশ করছে, যেটিকে আমরা বলছি যে দোতনা সৃষ্টি করছে। তারপর আমরা আরো দেখব যে নির্যোগ ধন, নির্যোগ ধন, নির্ধন, এটাকে বোঝাচ্ছে নেই এমন। কেন নেই? দেখুন একটা বাক্য লিখব, নির্ধন লোকের পাশে খুব কম মানুষ থাকে। নির্ধন লোকের পাশে খুব কম মানুষ থাকে। তাহলে এই যে নির্ধন লোক মানে কি? যার যার সম্পদ নাই, যার সম্পদ নেই, সম্পদ নেই, এই যে সম্পদ নেই এরকম মানুষ, তার মানে নির্ধন, অর্থাৎ ধন সম্পদে পরিপূর্ণ নয়, ধন সম্পদে পরিপূর্ণ নয় এরকম মানুষকে বলা হচ্ছে নির্ধন মানুষ। ফলে এখানে উপসর্গ যখন ব্যবহার করা হচ্ছে এই সম্পদ শব্দটির পূর্বে বা ধন সম্পদের পূর্বে যখন ব্যবহার হচ্ছে তখন সেটি নেই বা যে তার অভাব, তার যে সামর্থ্যহীনতা সেটিকে প্রকাশ করছে। এরপর আমরা আরো দেখব যে নির্গমন, নির্যোগ গমন, যখন বলছি নির্গমন তখন কিন্তু আবার আলাদা অর্থ প্রকাশ করছে, নির্যোগ গমন। তাহলে এখানে হচ্ছে নির্গমন, নির্গমন মানে বাহির। ধরা যাক এখানে একটা বাড়ি কেউ করেছে বা ফ্যাক্টরি করেছে, এটা একটা ফ্যাক্টরি। তো এই যে ফ্যাক্টরি করলে যে ওয়াস্টেজ এখান থেকে যাওয়ার জন্য সে এই দিক দিয়ে একটা দেখা যাচ্ছে যে হ্যাঁ সে, আমরা যদি এই দিক থেকে দেখাই যে এই দিক থেকে একটা ড্রেনেজ ব্যবস্থা তৈরি করছে, এদিক দিয়ে জল, এদিক দিয়ে জল, জল আসতেছে, তার মানে নির্গমন পথ। আবার ধরুন যে কেউ একটা বাড়ি করেছে, এই দিক দিয়ে একটা এক্সিট পয়েন্ট করেছে, এক্সিট পয়েন্ট, তো এক্সিট পয়েন্ট, তাহলে এদিক দিয়ে একটা সে বিশেষ দরজা রেখেছে, তার মানে তার যাওয়ার জায়গা রয়েছে, নির্গমন পথ। এবং একটা পাইপ দিয়ে দেখা যাচ্ছে যে এখানে পাইপ দিয়ে সে একটা, ধরুন যে এটা রান্নাঘর, তাহলে এখানে রান্নাঘর যদি হয় তাহলে রান্নাঘর ধোঁয়া বের হওয়ার জন্য এটা একটা নির্গমন পথ, নির্গমন পথ, নির্গমন পথ। তার মানে কি? বাহিরের পথ, যে পথ দিয়ে আসলে গ্যাস বা ধোঁয়া বের হয়ে যাবে সেটি হচ্ছে নির্গমন পথ। নির্গমন পথ কিন্তু বাড়ির ক্ষেত্রেও হতে পারে, অনেক সময় একটা বাড়িতে লিফট থাকলে বা একটি শপিং মলে এর বাইরেও কিন্তু আলাদা এক্সট্রা বিশেষ সিঁড়ি থাকে, ইমার্জেন্সি প্রয়োগের ক্ষেত্রে, ইমার্জেন্সি ক্ষেত্রে সেই সিঁড়ি প্রয়োগ করা হয়, তখন বলা হচ্ছে যে এটি হচ্ছে বিশেষ নির্গমন পথ। তাহলে নির্গমন মানে বাহির এবং গমন মানে কি? যাওয়া, যাওয়ার কাজ হচ্ছে গমন, বিশেষ পথ গমন। এই গমনের সাথে যখন যুক্ত করছি তখন সেটি কি বোঝাচ্ছে? নির্গমন পথকে বোঝাচ্ছে, ফলে বাহিরের দিকটি এখানে বোঝাচ্ছে। তারপর দেখুন নিস্তরঙ্গ, নিস্তরঙ্গ মানে কি? ধরুন
নিস্তরঙ্গ। তাহলে নিস্তরঙ্গ যখন আমরা বলছি কি বোঝাচ্ছে? নেই, নেই এমন কি নেই? তরঙ্গ নেই। তরঙ্গ কি? দেখুন যে এটি হচ্ছে তরঙ্গ, তাহলে এটি তরঙ্গ। এরকম তরঙ্গ পানি এরকম ঢেউ খেলে, তাই না? এটি কেন সৃষ্টি হয়? বাতাসের কারণে এরকম তরঙ্গ। তাহলে এটি যদি নদী হয় বা পুকুর হয়, নদী বা পুকুর, সেখানকার জলের যে ঢেউ সেটি হচ্ছে ঢেউ, সেটি হচ্ছে তরঙ্গ। তাহলে নিস্তরঙ্গ কখন বলা হচ্ছে? ধরুন যে আরেকটা পুকুর যেখানে কোনো তরঙ্গ নেই, এরকম জল আছে শুধু, হ্যাঁ জল আছে, সেখানে কোনো ঢেউ নেই। এখানে কি দেখুন, এই যে ঢেউ আছে, ঢেউ আছে, এখানে ঢেউ আছে, কিন্তু এটি ঢেউ নেই, স্থির পানি, স্থির জল। এটিকে যদি বলি স্থির জল, স্থির জল, এটি কখন বেশি থাকে? শীতের সময়। দেখুন যে শীতের সময়, শীতের সময় এরকম স্থির থাকে পানি বেশি পুকুরে বা নদীতে। নদীতে ঢেউ থাকে ঠিকই, কিন্তু ঢেউটা অনেক অল্প থাকে। তাহলে পুকুর বা বদ্ধ জলাশয় বা ডোবার ক্ষেত্রে যখন জলটা স্থির থাকে তখন সেটিকে বলা হচ্ছে নিস্তরঙ্গ। নিস্তরঙ্গ মানে তরঙ্গ মানেই তো ঢেউ, তাহলে ঢেউ সৃষ্টি হচ্ছে না, সেটি হচ্ছে নিস্তরঙ্গ। পিন পয়েন্ট নীরবতা যেরকম থাকে, দেখা যাচ্ছে সাউন্ড যখন ক্রিয়েট হয় কম্পাঙ্ক, তখন কিন্তু এই তরঙ্গ সৃষ্টি হয়, তাই না? তো এই তরঙ্গ যখন থাকে না তখন একবারে সাইলেন্ট, নীরব থাকে। ঠিক জল, যে জলের মধ্যে যখন শীতকালে আমরা পুকুরের দিক তাকালে দেখতে পারবো একেবারে হিম হয়ে আছে, একবারে স্থির হয়ে আছে, পানিতে নামলে বোঝা যায় কেমন ঠান্ডা। আবার যদি সেই পুকুরের মধ্যে আমরা একটা ঢিল মারি তখন কিন্তু একটা ঢেউ সৃষ্টি হয় বা তরঙ্গ সৃষ্টি হয়। তাহলে নিস্তরঙ্গ মানে হচ্ছে তরঙ্গ নেই এমন। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর আছে নিম। নিম দিয়ে আমরা দুটি শব্দ এখানে পাচ্ছি। নিম, নিম, নিম যোগ খুন, এটি হচ্ছে নিম খুন। নিম খুন কি? নিম খুন হচ্ছে যে প্রায়, অর্থ বোঝাচ্ছে নিম, নিম দিয়ে বোঝাচ্ছে, নিম যখন ব্যবহার হচ্ছে তখন সে প্রায় বোঝাচ্ছে, আর এই খুন যদি এর সাথে যুক্ত করি তখন বোঝাচ্ছে প্রায় খুন। তাহলে এই নিম, নিম দিয়ে বোঝাচ্ছে প্রায় অংশটুকুকে, নিম দিয়ে বোঝাচ্ছে এই প্রায় অংশটুকু। ফলে নিম খুন বা প্রায় খুন, এটি কি বোঝাচ্ছে? মানে মরার মতো অবস্থা, মরার মতো অবস্থা, মানে মুমূর্ষু, খুব আহত, খুব আহত। অর্থাৎ একজন মানুষকে যখন আঘাত করা হয়, যে সে মরতে মরতে বেঁচে গেছে, মরতে মরতে বেঁচে গিয়েছে, এই যে বলা হয়। মরে গেলে তো নিহত বলবে, মরে না গেলে আহত বলবে। আর মরে যাওয়া অর্থাৎ নিহত এবং আহত এর পরের স্টেপ, আহত এর পরের স্টেপ হচ্ছে নিমখুন। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি যে আহত, আহত এটা একটা স্কেল, হ্যাঁ, তারপর নিমখুন, তারপর হচ্ছে খুন। এটা যদি খুন হয়, এটা হচ্ছে নিমখুন। তাহলে কি পাচ্ছে? যে নিমখুন, যে আমরা বুঝতে পারছি যে প্রায় খুন, একেবারে খুনের কাছাকাছি, মানে প্রায় মারা যাচ্ছে। ফলে এটা একটা স্টেজ, আহত হচ্ছে একটা স্টেজ, এরপরে স্টেজ হচ্ছে নিমখুন, তার মানে কি প্রায় কাছাকাছি, প্রায় খুন। এটিকে আমরা বলছি যে এখানে যখন নিম ব্যবহার হচ্ছে তখন এই নিম ব্যবহার করার কারণে কিন্তু এই প্রায় শব্দটিকে এখানে অর্থ ধারণ করেছে। আর যখন বলছে খুন, খুন যখন বলছে তখন তো সে পুরোপুরি খুন,
বেঁচে থাকার কোনো উপায় বা সোর্স বা উৎস সেখানে নেই। কিন্তু যখন বলা হচ্ছে যে নিমখুন, তখন কিন্তু কিছুটা সেখানে কিছুটা কি বোঝাচ্ছে, যে না কিছুটা বেঁচে আছে আর কি, সেই বিষয়টিকে নিমখুন বলা হচ্ছে। এরপর আমরা যদি বলি নিমরাজি, নিমরাজি মানে কি, যে অর্ধেক রাজি, অর্ধেক বোঝাচ্ছে নিমরাজি, তাহলে অর্ধেক রাজি। ধরা যাক যে কোনো একজন ব্যক্তিকে কোনো একটি মতামত হ্যাঁ বা না বলতে হলো, সেও হ্যাঁও পুরোপুরি হ্যাঁও না, আবার পুরোপুরি নাও না। তাহলে এটাকে যদি বলি আমরা যে না, না একটা স্কেল, আবার হ্যাঁ একটা স্কেল। তাহলে না এবং হ্যাঁ এটাকে যদি বলি স্কেল, এই স্কেলের মাঝামাঝি হচ্ছে কি, নিমরাজি, নিমরাজি। তাহলে কি বোঝাচ্ছে, যে এখানে সে অর্ধেক রাজি, অর্থাৎ পুরোপুরি সে কি না, বিরুদ্ধেও না, আবার পুরোপুরি পক্ষেও না, কনফিউজড অবস্থায় থাকে, দোনামোনা অবস্থায় থাকে। সেটিকে বলা হচ্ছে যে কি করবে কি করবে না, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, এরকম। তাহলে নিমরাজি বলছে অর্ধেক রাজি। তাহলে এটিকে যদি আমরা এরকম ক্যাটাগরি ভাবে প্রেজেন্ট করি, তখন কি দাঁড়াচ্ছে, যে একে না, সে রাজি না, এটা হচ্ছে কনফিডেন্ট ডিসিশন, তাই না, একেবারে সিদ্ধান্ত, এটা হচ্ছে সিদ্ধান্ত, সিদ্ধান্ত। আর এটা হচ্ছে, এটা যদি সিদ্ধান্ত বলি, তাহলে এটাকে আমরা বলতে পারি অর্ধ সিদ্ধান্ত, অর্ধ সিদ্ধান্ত। তার মানে অর্ধেক সে সিদ্ধান্ত নিয়েছে। তাহলে নিমরাজি অর্ধেক রাজি, বা কাজ পুরোপুরি রাজি নয়, কিন্তু তার সম্মতি রয়েছে কিছুটা, না অর্ধেক হলেও তার সম্মতি রয়েছে। ফলে নিম যখন, এটি যখন বলছি রাজি, তখন এটি কিন্তু এই স্কেলকে প্রকাশ করছে। দেখুন রাজি শব্দটি মানে কি, রাজি শব্দটি এই স্কেলকে প্রকাশ করছে পুরোপুরি, যে হ্যাঁ, তার মানে এটা কনফিডেন্ট সিদ্ধান্ত। কিন্তু যখন এখানে নিম একটি উপসর্গ হলো, তখন সে অর্ধেক এখান থেকে এই দিকে সরে গেল। কোন দিকে সরে গেল, যে তার যে অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে সে এদিকে সরে গেল। তার মানে কি, এখানে অর্থের একটা পরিবর্তন হলো না, অর্থ ছিল হ্যাঁ বা রাজি, তাহলে এই রাজি থেকে সে নিমরাজিতে যখন গেল, সে এদিকে ট্রান্সফর্ম করলো। এই যে তার ট্রান্সফরমেশন বা রূপান্তর সিদ্ধান্তের ক্ষেত্রে, সেটি কিন্তু অর্ধেকে নেমে আসলো। ফলে নিম শব্দটা দিয়ে এখানে অর্ধেক দোটনা সৃষ্টি করছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।